Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. Today, I, Muhammad Hafiz Al Asad, Assistant Professor, Mirpur College, Dhaka, under National University, I delivered my class for Finance and Banking subjects, BBA Honors program. My course name is Financial Management, lecture number 6, and my lecture title says Theory of Capital Structure. So, at first, I delivered my lecture plan for you. First one, what is traditional approach? Assumption of traditional theory, mathematical problems of traditional approach. What is Modigliani and Miller approach? Propositions of Modigliani and Miller theory, assumptions of theory, and mathematical problems and solutions of theory. Last class, I discussed for you NI approach and NY approach. So, today I discuss at first what is traditional approach. So, traditional approach is that to a capital structure suggests that there exists an optimal debt to equity ratio where the overall cost of capital is the minimum and maximum value of the firm and the market value of the firm is the maximum. So changes in the financing mix can bring positive change to the value of firm. So আমরা এখান থেকে বলতে পারি যে ট্রেডিশনাল অ্যাপ্রোচ হচ্ছে সেটা যেখানে ডেপ্ট এবং ইকুইটির কম্বিনেশনগত কারণে তোমার প্রতিষ্ঠানের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এটা সর্বনিম্ন হবে এবং প্রতিষ্ঠানের ভ্যালু অফ ফার্ম এটা সর্বোচ্চ হবে। সো আমরা প্রতিষ্ঠানের টোটাল ক্যাপিটাল স্ট্রাকচারের যে পরিবর্তনই করি না কেন আমার মার্কেট ভ্যালু এটা সর্বোচ্চ হতে হবে এবং ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল তোমার সর্বনিম্ন হতে হবে। এখন সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের ক্যাপিটাল স্ট্রাকচারটা কিভাবে নির্ধারণ করতে হবে, প্রতিষ্ঠানের যারা নীতি নির্ধারক বা পরিচালনা পর্ষদে থাকবেন তারা যেই দুইটা সোর্স আছে সেই দুইটা সোর্সের মধ্যে থেকে ডেপ্ট কি পরিমাণ ইউজ করবেন এবং ইকুইটি কি পরিমাণ ইউজ করবেন সেটা তারা সিদ্ধান্ত গ্রহণ করবে এবং কোন সোর্স থেকে কিভাবে ইকুইটি ডেপ্ট ক্যাপিটাল সংগ্রহ করলে তাদের খরচ সর্বনিম্নে আসবে এবং ভ্যালু অফ ফার্ম মার্কেট ভ্যালু অফ ফার্ম সর্বোচ্চ হবে এটা তারা দেখবেন। তো এটা তারা অ্যানালাইসিস করে দেখবেন যে ডেপ্টের খরচ কোথায় কম হবে এবং কোন কম্বিনেশনে তাদের সর্বোচ্চ ভ্যালু অফ ফার্ম হবে এটা তারা হিসাব করে দেখবেন। এখন এই ট্রেডিশনাল অ্যাপ্রোচটা প্রদান করেছেন এজরা সলোমন। তিনি এই ট্রেডিশনাল অ্যাপ্রোচটা ডেভেলপ করেছেন। তিনি দেখেছেন যে একটা প্রতিষ্ঠান যদি ডেপ্টের বিভিন্ন উৎস খুঁজে সেখান থেকে সর্বনিম্নের যেই উৎসগুলো আছে যেই সর্বনিম্ন খরচের উৎসগুলো আছে সেগুলা যদি ইকুইটির কম্বিনেশন করেন এবং সেখানে সর্বনিম্ন খরচ যেখানে আসে সেটা কোম্পানি চুজ করতে পারে, তাহলে ট্রেডিশনাল অ্যাপ্রোচের মাধ্যমে আমরা একটা প্রতিষ্ঠানের মার্কেট ভ্যালু সর্বনিম্ন পাই সর্বোচ্চ পাই এবং কস্ট ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এটা সর্বনিম্ন হবে, মার্কেট ভ্যালু সর্বোচ্চ হবে। এই অবস্থান আমরা জানতে পারি। সো এজরা সলোমনের মতে তিনি আরো বলেন it says that the cost of capital is a function of capital structure. Cost of capital is a function of its capital structure. The special things about this approach is that it believes an optimal capital structure
Optimal capital structure implies that at a particular ratio of debt and equity, the cost of capital is minimum and the value of firm is maximum. এখন এখানে আমরা আসলে অপটিমামটা আসলে কিভাবে নির্ণয় করব? এই অপটিমামের ফাংশনটা, অপটিমাম মানে কি? কাম্য। সবারই প্রত্যাশা হচ্ছে যদি খরচের ক্ষেত্রে হয় তাহলে খরচ সর্বনিম্নে, আর যদি ইনকামের ক্ষেত্রে হয় তাহলে সর্বোচ্চটা সবাই প্রত্যাশা করে। যেমন আমরা বিভিন্ন সোর্স থেকে অর্থ সংগ্রহ করতে পারি। এখন আমি প্রথমে সোর্সগুলোর খরচ কোনটার কি সেটা আমরা চুজ করব, আগে দেখব। দেখার পরে যার খরচ বা যেই সোর্সের খরচ সবচেয়ে কম হবে আমরা সেই সোর্সটাকে সিলেক্ট করি। আর ইনকামের ক্ষেত্রে হচ্ছে যেই সোর্সের ইনকাম সবচেয়ে বেশি আমরা সেটা প্রত্যাশা করি। তাই এই অ্যাপ্রোচে, ট্রেডিশনাল অ্যাপ্রোচের মাঝে তোমার ডেপ্ট এবং ইকুইটির বিভিন্ন কম্বিনেশনের মাধ্যমে আমরা খরচকে সর্বনিম্ন পর্যায়ে নিব এবং ভ্যালু এটাকে সর্বোচ্চ করার জন্য প্রয়োজনীয় স্টেপ গ্রহণ করব। সো এই অ্যাপ্রোচে এটাই বলতেছে যে কস্ট কম, ইনকাম বেশি, যেই কম্বিনেশন সেই কম্বিনেশন সেট আপ করা। এখন একটা প্রতিষ্ঠান বিভিন্ন সোর্সের মাধ্যমে ডেপ্ট এবং ইকুইটির কম্বিনেশন গ্রহণ করলো, করার পরে তার অনেকগুলা বিকল্প সৃষ্টি হলো। এখন এই ক্ষেত্রে তার অপটিমাম কোথায় হবে? যেখানে খরচ সবচেয়ে নিম্ন হবে, আর যদি ভ্যালুর মাধ্যমে আমরা সিদ্ধান্ত দিই তাহলে যার ভ্যালু সর্বোচ্চ হবে সেটার মাধ্যমে অর্থটা সংগ্রহ করবে। সো ট্রেডিশনাল অ্যাপ্রোচ সম্পর্কে আমরা বুঝলাম। এখন আসো এই ট্রেডিশনাল অ্যাপ্রোচ আলোচনা করতে গেলে কিছু অ্যাজাম্পশন এখানে বিদ্যমান আছে। সো ট্রেডিশনাল অ্যাপ্রোচের অ্যাজাম্পশনগুলো আমরা আলোচনা করব। তাহলে আসো ফার্স্ট ওয়ান, দেয়ার আর টু সোর্স অফ ক্যাপিটাল। আমরা এখানে আগেই বলেছি যে এখানে দুইটা সোর্স অফ ক্যাপিটাল ইনক্লুড থাকে, এটার কম্বিনেশনে প্রতিষ্ঠানের অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার নির্ধারিত হয়। সো ডেট পলিসির মধ্যে বলা হলো যে এখানে দুইটা সোর্স বিদ্যমান থাকবে। দ্যাট মিন্স ওয়ান ইজ কমন স্টক অ্যান্ড অ্যানাদার ইজ ডিবেঞ্চার অর বন্ড। যদিও সোর্স চারটা, এই সোর্স চারটার ভিতর থেকে এখানে দুইটার কথা বলা হচ্ছে, একটা হচ্ছে কমন স্টকস অ্যান্ড অ্যানাদার ইজ ডিবেঞ্চার অর ডেট। দেন সেকেন্ড অ্যাজাম্পশন ইজ 100% পে আউট রেশিও, অর্থাৎ কোম্পানি যা আর্ন করবে তার পুরোটাই কোম্পানি ডিভিডেন্ড আকারে প্রদান করবে, অর্থাৎ এই ক্ষেত্রে কোনো প্রকার সংরক্ষণ করে রাখা হবে না। তারা বলতেছে তাদের অ্যাজাম্পশন হচ্ছে 100% এখানে ডিভিডেন্ড পে করতে হবে, অর্থাৎ পে আউট 100%, কিন্তু কোনো প্রকার সংরক্ষণ করা রাখা হবে না। মুনাফার একটা অংশ যদি সংরক্ষণ করে রাখা হয় তখন যে অংশ রাখা হবে সেটাকে আমরা রিটেন আর্নিংস বলে ধরি, রিটেন আর্নিংস বলি। আর যে অংশ আমরা শেয়ার হোল্ডারদের মাঝে প্রদান করি সেটাকে আমরা ডিভিডেন্ড বলি। সো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে 100% শেয়ার হোল্ডারদেরকে প্রদান করা হবে, কোনো অংশই রেখে দেওয়া হবে না। এরপরের অ্যাজাম্পশন হচ্ছে নো ট্যাক্স ইজ ইম্পোজ অন দ্য ফার্মস ইনকাম, ফার্মের ইনকামের উপরে কোনো ট্যাক্স ধরা হবে না, ফার্মের ইনকামের উপরে কোনো ট্যাক্স ধরা হবে না, এটা তার আরেকটা অ্যাজাম্পশন। দেন পরবর্তী অ্যাজাম্পশন হচ্ছে টোটাল অ্যামাউন্টস অফ ক্যাপিটাল স্ট্রাকচার ইজ ফিক্সড, ক্যাপিটাল স্ট্রাকচারের টোটাল অ্যামাউন্ট এটা ফিক্সড, এটা ধরে নিয়েছে। দেন ফার্মস ইবিআইটি ইজ অলসো আনচেঞ্জড, প্রতিষ্ঠানের যে ইনকামটা বা ইবিআইটিটা এটাও বলছে আনচেঞ্জড। দেন বলছে ফার্মস কে ইজ গ্রেটার দেন কেডি, অর্থাৎ ফার্মসের কেইটা বড় হবে কেডির তুলনায়, কেডিটা ছোট হবে। যতক্ষণ পর্যন্ত কেই এবং কেডি, কেইটা বড় কেডিটা ছোট হবে ততক্ষণ পর্যন্ত ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটালটা আসলে কম হবে, কিন্তু যখন এটা পরিবর্তন হবে তখন ওভারঅল কস্ট অফ ক্যাপিটালটা এটা বেড়ে যাবে। সো তারা একটা অ্যাজাম্পশন হিসেবে ধরে নিয়েছে। দেন লাস্ট অ্যাজাম্পশন বলছে দ্য বিজনেস রিস্ক অ্যান্ড ক্যাপিটাল স্ট্রাকচার, বিজনেস রিস্ক, ক্যাপিটাল স্ট্রাকচার অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিস্ক আর এক্সক্লুসিভলি ইন্ডিপেন্ডেন্ট, মানে এগুলো একটার সাথে আর একটা ইন্ডিপেন্ডেন্ট হবে। নর্মালি ইন্ডিপেন্ডেন্ট হয় না, কিন্তু তারা ধরে নিয়েছে এগুলো সবগুলা স্বাধীন। সো আমরা অ্যাজাম্পশনগুলো সম্পর্কে এখানে জানলাম যে এই অ্যাজাম্পশনগুলোর উপরে ভিত্তি করে মূলত এই ট্রেডিশনাল থিওরিটা ডেভেলপ করা হয়েছে। সো এখন আসো আমরা ট্রেডিশনাল থিওরির ম্যাথমেটিক্স এটা প্রবলেম সলভ করব।
এখন এই ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদেরকে আগে সূত্রগুলো জানতে হবে। সো ট্রেডিশনাল অ্যাপ্রোচে আমরা যেই সূত্রগুলো মূলত অ্যাপ্লাই করি, যেমন ফার্স্ট ওয়ান কেউ, আমরা এটা নির্ণয় করি। সো NOI ডিভাইডেড বাই EBIT। এখানে আমরা NOI বলতে পারি বা EBIT বলতে পারি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, EBIT ডিভাইডেড বাই V ভ্যালু অফ ফার্ম ইন্টু 100% ফরম্যাট বের হবে। সো কেউ, আমরা গত ক্লাসে বলেছিলাম যে NI অ্যাপ্রোচের সর্বশেষ কেউ নির্ণয় করা হয়, ঠিক একইভাবে ট্রেডিশনাল অ্যাপ্রোচেও সর্বশেষ কেউ নির্ণয় করা হয়। তারপরে আসো, কেও সমান কস্ট অফ ইকুইটি ইন্টু S/B প্লাস কস্ট অফ ডেট ইন্টু B/V। এখানে কেও সমান ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আর কেই সমান কস্ট অফ ইকুইটি। এখন এই কস্ট অফ ইকুইটি ইন্টু S/B, S/B মানে হচ্ছে ওয়েট ফর ইকুইটি, S/V মানে ওয়েট ফর ইকুইটি। S হচ্ছে মার্কেট ভ্যালু অফ শেয়ার, V মানে হচ্ছে ভ্যালু অফ ফার্ম। সো S/V সমান হচ্ছে মার্কেট ভ্যালু ওয়েট ফর ইকুইটি প্লাস KD কস্ট অফ ডেট ইন্টু B/V। এখন এই B/V মানে হচ্ছে ওয়েট ফর ডেট। আমরা যখন ওয়েট ফর ডেট ডিটারমিন করি তখন উপরে ডেট নিচে ভ্যালু অফ ফার্ম ক্যালকুলেশন করলে ওয়েট ফর ডেট এটা পাবো। তাহলে এই সূত্রটাকে আমরা ভিন্নভাবেও বলতে পারি যে কেউ ইকুয়াল টু কস্ট অফ ইকুইটি ইন্টু ওয়েট ফর ইকুইটি প্লাস কস্ট অফ ডেট ইন্টু ওয়েট ফর ডেট। এরপরে আসো, তোমার প্রয়োজন হতে পারে এস মার্কেট ভ্যালু অফ শেয়ার। এখন এটা সূত্র হচ্ছে নেট ইনকাম ডিভাইডেড বাই KE। এতে বের হবে মার্কেট ভ্যালু অফ শেয়ার, নেট ইনকাম বাই KE। তারপরে আসো বি মার্কেট ভ্যালু অফ ডেট, এটা হলো ইন্টারেস্ট ইন অ্যামাউন্ট ডিভাইডেড বাই কস্ট অফ ডেট। এখন এই কস্ট অফ ডেটটা যদি প্রশ্নে পার্সেন্টেজ ফরম্যাটে দেওয়া থাকে, এটাকে ডেসিমাল ফরম্যাটে ইউজ করতে হবে। সো ইন্টারেস্ট ইন অ্যামাউন্ট ডিভাইডেড বাই কস্ট অফ ডেট ইন ডেসিমাল ফর্ম। দেন কেউ সমান কস্ট অফ ডেট ওয়েট ফর ডেট প্লাস কস্ট অফ ইকুইটি ইন্টু ওয়েট ফর ইকুইটি। সো আমরা সূত্রগুলো সম্পর্কে বুঝলাম। এখন এই সূত্রের যে অ্যাব্রিভিয়েশনগুলো, KE কস্ট অফ ইকুইটি, KD কস্ট অফ ডেট, KO ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, V ভ্যালু অফ ফার্ম, S মার্কেট ভ্যালু অফ শেয়ার, B মার্কেট ভ্যালু অফ ডেট, NI নেট ইনকাম, NOI নেট অপারেটিং ইনকাম অর EBIT, and বড় হাতের I ইন্টারেস্ট ইন অ্যামাউন্ট। সো আমরা সূত্রগুলো সম্পর্কে জানলাম, ফর্মুলা অফ ট্রেডিশনাল অ্যাপ্রোচ। সরি, এখন আমরা একটা প্রবলেম নিয়ে শুরু করব যে কিভাবে আমরা ট্রেডিশনাল অ্যাপ্রোচের অঙ্ক সলভ করব। সো আসো, প্রবলেম। এখানে আমি একটা প্রতিষ্ঠানের ইকুইটি ক্যাপিটাল দিলাম, ডেট ক্যাপিটাল দিলাম, কস্ট অফ ইকুইটি ক্যাপিটালকেই এবং কস্ট অফ ডেট এটা দিলাম। এখানে অনেকগুলো সিচুয়েশন, কয়টা? 4টা সিচুয়েশন আমরা শো করলাম, যে একটা প্রতিষ্ঠানের 4টা সিচুয়েশন শো করলাম। দেন ডিটারমিন দ্য অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচারস ফ্রম দ্য অ্যাবভ। অপটিমাল ক্যাপিটাল মানে এখানে যে 4টা সিচুয়েশন আছে, 4টা সিচুয়েশনের আমরা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করব। করার পরে কোন সিচুয়েশনের মধ্যে খরচ সবচেয়ে কম হবে বা ভ্যালু সবচেয়ে বেশি হবে এটা নির্ণয় করে আমরা সিদ্ধান্ত প্রদান করব। সো আমাদের এখানে কস্ট অফ ইকুইটি, এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। কস্ট ইকুইটি ক্যাপিটালকে আমরা এস দ্বারা প্রকাশ করি, ডেট ক্যাপিটালকে আমরা বি দ্বারা প্রকাশ করি, কস্ট অফ ইকুইটি কেই এবং কস্ট অফ ডেট এটাকে কেডি। সো আমরা যদি এখন অঙ্কটা সলভ করতে যাই তাহলে আসো আমরা লিখি কেউ সমান হচ্ছে কেই ইন্টু S/V প্লাস কেডি ইন্টু B/V। এখন প্রশ্নে কেই দেওয়া আছে কিন্তু S এবং V এটাও দেওয়া আছে, তাহলে S/V করলে ওয়েট ফর ইকুইটি এটা বের হবে প্লাস
কস্ট অফ ডেট ইন্টু বি বাই বি, এতে ডিটারমিন হবে ওয়েট ফর ডেট। তাহলে আমরা ফার্স্ট ওয়ান যেটা আছে সেটা করি, কিউ ফর ফার্স্ট সিচুয়েশন। আমার এই অঙ্কের মধ্যে ফার্স্ট সিচুয়েশনের মাঝে কে ই, ফার্স্ট সিচুয়েশনে কে ই দেওয়া আছে 10%, এবং তাহলে আমরা কে ই 10% এটা পেলাম। দেন দেওয়া আছে তোমার এস, মার্কেট ভ্যালু অফ শেয়ার। সো আমরা এই মার্কেট ভ্যালু অফ শেয়ার এটা পেয়েছি 30 লাখ, বাট নিচে হলো ভ্যালু অফ ফার্ম ভি। এখন এই ভি সমান আমরা কি জানি, বি প্লাস এস, অর্থাৎ মার্কেট ভ্যালু অফ শেয়ার প্লাস মার্কেট ভ্যালু অফ ডেট, এই দুইটা যখন আমরা যোগ করি তখন আমরা পাই ভি, ভ্যালু অফ ফার্ম। এখন আমাদের প্রশ্নে মার্কেট ভ্যালু অফ শেয়ার এটা দেওয়া আছে ফার্স্ট সিচুয়েশনে 30 লাখ, অ্যান্ড মার্কেট ভ্যালু অফ ডেট দেওয়া আছে 65 লাখ। সো 30 লাখ প্লাস 65 লাখ, তাতে যোগ করলে আমাদের এখানে আসতেছে 95 লাখ। সো ভ্যালু অফ ফার্ম এটা হচ্ছে কত, 95 লাখ। তাহলে আমরা এখানে 95 লাখ এটা শো করলাম। দেন প্লাস কস্ট অফ ডেট, এটা হচ্ছে তোমার 5%, কস্ট অফ ডেট 5%, আমরা 5% বসালাম। দেন মার্কেট ভ্যালু অফ ডেট এটা হলো 65 লাখ, অ্যান্ড ভ্যালু অফ ফার্ম এই দুইটা যোগ করলে আমাদের 95 লাখ। সো আমরা এখান থেকে পেলাম 6.6%। তাহলে ফার্স্ট সিচুয়েশনের কস্ট হলো 6.6%। দেন আসো সেকেন্ড সিচুয়েশন, এটার কস্ট অফ ইকুইটি 4%, সেকেন্ড সিচুয়েশনের কস্ট অফ ইকুইটি 4%, এবং বি এস বাই ভি। তাহলে এস বলতে মার্কেট ভ্যালু অফ শেয়ার 50 লাখ ডিভাইডেড বাই ভি, তোমার এই দুইটা ফিগার তুমি যোগ করো, 50 প্লাস 45 সমান 95। তাহলে এটা 95 লাখ। তাহলে আমরা এখানে নিচে পাই 95 লাখ ইন্টু উপরে হচ্ছে 50, নিচে হলো 95, প্লাস এখানে 15% কস্ট অফ ডেট ইন্টু 45 লাখ ডিভাইডেড বাই 95 লাখ। ক্যালকুলেশন করলে আমরা 9.17 এটা পাচ্ছি। সো এইভাবে আমরা সিচুয়েশন 3 অ্যান্ড সিচুয়েশন 4 এর কস্টগুলা ডিটারমিন করলাম। তাহলে ভ্যালু অফ ফার্মটা নির্ণয় করার ক্ষেত্রে তোমার বি প্লাস এস এই দুইটা যোগ করে নিতে হবে, বি প্লাস এস এই দুইটা যোগ করে নিতে হবে। প্রশ্নে ইনফরমেশন দেওয়া থাকলে বি প্লাস এস ইকুয়াল টু হবে ভি, এবং প্রশ্নে কেই এবং কেডি এটা দেওয়া থাকবে। সো তুমি ইনফরমেশনের আলোকে পুট করবা, পুট করলে তোমরা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অফ ভেরিয়াস সিচুয়েশন এটা পেয়ে যাবা। তাহলে এখানে যেহেতু 4টা সিচুয়েশন, আমরা 4টা সিচুয়েশনের কেউগুলা ডিটারমিন করলাম। এখন এটা হলো ডেট ইকুইটির কম্বিনেশনের মাধ্যমে এই কেউ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আমরা নির্ণয় করলাম। এখন তারা বলছে অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার। এখন এই অপটিমাল মানে হচ্ছে কাম্য। আমরা যদি এখানে ভ্যালু নির্ণয় করতাম তাহলে আমরা দেখতাম ভ্যালু সবচেয়ে বেশি কার, এটা আমরা দেখতাম ভ্যালু সবচেয়ে বেশি কার, যার ভ্যালু সবচেয়ে বেশি হতো আমরা সেটাকে বলতাম অপটিমাম। আবার আসো, যদি কস্টের মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি তখন আমরা দেখব যার কস্ট সবচেয়ে কম, অর্থাৎ যেই কম্বিনেশনের খরচ সবচেয়ে কম সেটাই হবে অপটিমাম। অপটিমাম মানে কাম্য। এখানে এটা যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সবসময় প্রত্যাশা করেন ইনকামের ক্ষেত্রে বেশি ইনকাম, খরচের ক্ষেত্রে কম খরচ। সো আমরা এখানে এই 4টা সিচুয়েশনের মধ্যে প্রথম সিচুয়েশনে 6.6%, সেকেন্ডে 9.17, থার্ডে 8.42, অ্যান্ড ফোর্থ হলো 15.05% এটা পেয়েছি। এখন এই 4টা সিচুয়েশন থেকে সবচেয়ে খরচ কম কোথায়, 6.6%। তাই আমরা বলতে পারি সো দ্য অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার ইজ সিচুয়েশন 1, হোয়ার ডেট ইউজ টাকা 65 লাখ অ্যান্ড ইকুইটি ইউজ টাকা 30 লাখ। এখন দেখো সিচুয়েশন 1-এ আমার ঋণ ইউজ করা হয়েছে কত, 65 লাখ, ঋণ ইউজ করা হলো 65 লাখ, এবং ইকুইটি ইউজ করা হলো 30 লাখ। সো এই কম্বিনেশন আমার খরচটা কম, তাই আমরা বললাম হোয়ার ডেট ইউজ 65 লাখ অ্যান্ড ইকুইটি ইউজ 30 লাখ। বিকজ এখন কেন আমার এটা আমি অপটিমাম ধরলাম, কারণ হচ্ছে দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ইজ লোয়ার দেন আদার সিচুয়েশন। অন্যান্য সিচুয়েশনের তুলনায় আমার এটার খরচ কম, তাই আমরা এটাকে অপটিমাম ধরলাম।
এখন আরেকটা জিনিস তোমাদের জানতে হবে যে আমি এই চারটা সিচুয়েশনের কস্ট, ওভারঅল কস্ট অফ ক্যাপিটালিটি নির্ণয় করলাম, করার পরে আমি দেখলাম 1 এবং 4 নাম্বার সিচুয়েশনে সেম কস্ট, দ্যাট মিনস উভয় ক্ষেত্রে 6.6% এই কস্টটা বের হলো। এখন আমি সিদ্ধান্ত কি দিব? 1 এর মধ্যেও 6.6 এবং 4 এর মধ্যেও 6.6, তাহলে আমরা কোন সিদ্ধান্তে আসব? তখন আমাকে দেখতে হবে এই দুইটা সিচুয়েশনের মধ্যে খরচ যেহেতু আমার সর্বনিম্ন, তখন কোন ক্ষেত্রে ঋণের পরিমাণ বেশি ইউজ করা হয়েছে, কোন ক্ষেত্রে ঋণ বেশি ইউজ করা হয়েছে। কারণ প্রতিটা প্রতিষ্ঠান প্রত্যাশা করে ওনার্স ইকুইটি ইউজ না করে এক্সটার্নাল সোর্স থেকে অর্থ সংগ্রহ করে ব্যবহার করা, এটা প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান প্রত্যাশা করে। তাই আমরা এখানে এক জায়গায় দেখি 5 লাখ টাকা ঋণ ইউজ করা হচ্ছে, আর এক জায়গায় 65 লাখ ঋণ ইউজ করা হচ্ছে। তো স্বাভাবিকভাবে প্রতিষ্ঠান প্রত্যাশা করবে খরচ যেহেতু দুই জায়গায় সেম, তাহলে সে কেন ইকুইটি ক্যাপিটাল অতিরিক্ত ইউজ করবে? তাহলে তারা ঋণ ক্যাপিটাল বেশি ইউজ করবে। সো তারা 65 লাখ যেখানে সেই সিচুয়েশনটাই গ্রহণ করবে। তখন আমরা বলবো দ্য অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার ইজ সিচুয়েশন 1 where debt use টাকা 65 and equity use 30 লাখ। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন এরপরে আমরা আলোচনা করব মডিগ্লিয়ানি এন্ড মিলার অ্যাপ্রোচ। হোয়াট ইজ মডিগ্লিয়ানি এন্ড মিলার অ্যাপ্রোচ? মডিগ্লিয়ানি এন্ড মিলার অ্যাপ্রোচ এটার মধ্যে আমরা সর্বশেষ যে জিনিসটা নির্ণয় করি সেটা হলো কেই। সর্বশেষ আমরা কেই নির্ণয় করি। আমরা যে চারটা মেথড এখানে পেয়েছি, প্রথম মেথড এনআই অ্যাপ্রোচ, এটার মাঝে আমরা ডিটারমিন করি কে ও। এনওআই অ্যাপ্রোচে আমরা সর্বশেষ কেই, ট্রেডিশনাল অ্যাপ্রোচে কেও, আবার এমএম অ্যাপ্রোচে আমরা সর্বশেষ কেই নির্ণয় করব। তবে এমএম অ্যাপ্রোচের মাঝে আমরা ভ্যালুও বের করি, কারণ এমএম অ্যাপ্রোচ বলতেছে যে the MM theorem or Modigliani and Miller theorem is one of the most important theorems in the corporate finance. The theorem was developed by economics Franco Modigliani and Martin Miller in 1958. তাদের এই অ্যাপ্রোচের মেইন আইডিয়া হচ্ছে the capital structures of company does not affect the value of firm, overall value of firm. The capital structure কোম্পানির ওভারঅল ভ্যালু অফ ফার্মের উপর কোনো প্রভাব পড়ে না। তাই আমরা এখানে সর্বশেষ কেই, ওভারঅল কেই এটা নির্ণয় করি। এটা নির্ণয়ের মাধ্যমে আমরা সিদ্ধান্ত প্রদান করি। তবে এই এমএম মডেলের মধ্যে যখন আমরা এমএম মডেল এস্টাবলিশড হয়, এমএম মডেলে প্রথমে কিছু লিমিটেশন ছিল, পরে সেই লিমিটেশনগুলা পরবর্তীতে এগুলো ওভারকাম করা হয়। কারণ এই এমএম মডেলের মধ্যে প্রথমে বলছে কোনো ট্যাক্স থাকবে না, কোনো ব্যাংকারসি কস্ট থাকবে না, বা কোনো অ্যাসমেট্রিক ইনফরমেশন থাকবে না, কিন্তু পরবর্তীতে এগুলা ডেভেলপ করা হয়েছে পরবর্তী ভার্সনে। এখন এটার মাধ্যমে যে সিদ্ধান্তগুলো আসে ওগুলা সঠিকভাবেই আসবেন, কারণ বর্তমান সমসাময়িক বিষয়গুলো নিয়েই এই থিওরিটাকে ডেভেলপ করা হয়েছে। সো দ্য ফার্স্ট ভার্সন অফ the MM theory was full of limitation, as it was developed under the assumptions of perfectly efficient markets in which the companies do not pay taxes, while there are no bankruptcy costs or asymmetric information. Subsequently, Miller and Modigliani developed the second versions of their theorem by including tax, bankruptcy cost or asymmetric information. তাহলে আমরা বুঝলাম যে মডিগ্লিয়ানি মিলার প্রথমে যেই থিওরিটা দিয়েছিলেন সেখানে কিছু গ্যাপ ছিল, কিন্তু পরবর্তী ভার্সনে তারা সেগুলোকে ওভারকাম করেছে।
তাহলে আলটিমেটলি তারা এই থিওরিতে বলেছেন যে কোম্পানি ক্যাপিটাল স্ট্রাকচার ওভারঅল ভ্যালু অফ ফার্মের কোনো প্রভাব বিস্তার করে না। সো এমএম অ্যাপ্রোচের মধ্যে আমরা সর্বশেষ কে ই এটা নির্ণয় করব। এখন আসো এই থিওরির মাঝে তিনটা প্রস্তাবনা আছে, প্রপোজিশনস অফ দ্য এমএম থিওরিজ। তাহলে এখন এই প্রস্তাবনাগুলা কি কি? তাহলে ফার্স্ট প্রস্তাবনা, প্রপোজিশন 1, the overall cost of capital, that means Q, and the value of the firm B are independent of its capital structure. তাহলে তারা প্রথম প্রস্তাবনায় বলতেছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এবং ভ্যালু অফ ফার্মস আর ইন্ডিপেন্ডেন্ট, তাদের টোটাল ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে এটা স্বাধীন। সো দ্য কেও অ্যান্ড ভ্যালু অফ ফার্ম, দ্যাট মিনস ভি, আর কনস্ট্যান্টস ফর অল ডিগ্রিজ অফ লিভারেজ। সুতরাং সকল ডিগ্রিজ অফ লিভারেজের ক্ষেত্রে কেও আর ভি সেম হবে, এটা তারা বলতেছে প্রস্তাবনা 1-এ। দেন সেকেন্ড প্রপোজিশন, সেখানে বলা হচ্ছে দ্য সেকেন্ড প্রপোজিশনস অফ এমএম ইজ দ্যাট the cost of equity is equal to the capitalization rate in a pure equity stream plus a premium for financial risk equal to the difference between the pure equity capitalization rate K and KD times the ratio of debt to equity. এই সেকেন্ড প্রপোজিশনের মধ্যে আমরা দেখতেছি এখানে প্রিমিয়ামটা অ্যাড করা হয় তাদের কেই সাথে, কেইটা নির্ণয় করা হয় ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, এটার সাথে প্রিমিয়ামটা যোগ করে। তো আমরা যখন সূত্র অ্যাপ্লাই করব তখন সেখানে দেখব কেও ফর আনলিভার্ড, অর্থাৎ যেখানে কোনো ঋণ নেই, প্লাস কেও আনলিভার্ড মাইনাস কেডি ইন্টু বি বাই এস, অর্থাৎ তোমার প্রিমিয়ামের রেশিও এটা আমরা যোগ করব কার সাথে? আনলিভার্ড ফার্মের কস্টের সাথে। তাহলে এটা তাদের প্রস্তাবনা 2 ছিল। সো 3 নম্বর প্রস্তাবনা হচ্ছে দ্য কাট অফ রেট। এখন এই কাট অফ রেট কি? ডিসকাউন্ট রেট। কাট অফ রেট ফর ইনভেস্টমেন্ট প্রপোজেস ইন দ্য কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, সম্পূর্ণভাবে স্বাধীন, অফ দ্য ওয়ে ইন হুইচ দ্য ইনভেস্টমেন্ট ইজ ফাইন্যান্স, অর্থাৎ তুমি যে অর্থটাই বিনিয়োগ করো না কেন তার জন্য ডিসকাউন্ট রেটটা সেম, তার জন্য তোমার ডিসকাউন্ট রেট বা কাট অফ রেটটা এটা সেম হবে। যদিও এটার প্রভাব তোমার এমএম প্রস্তাবনায়, এমএম অ্যাপ্রোচের মধ্যে তেমন কোনো প্রভাব ফেলে না। সো আমরা এখানে 3টা প্রস্তাবনা সম্পর্কে জানলাম, এমএম প্রস্তাবনা। দেন আসো অ্যাজাম্পশনস অফ এমএম অ্যাপ্রোচ। এখন এই এমএম অ্যাপ্রোচের মধ্যে তোমার কিছু অ্যাজাম্পশন বিদ্যমান আছে, আমাদেরকে সেই অ্যাজাম্পশনগুলো সম্পর্কে জানতে হবে, কারণ এই অ্যাজাম্পশনের উপর বেস করেই তোমার এই এমএম অ্যাপ্রোচটা এস্টাবলিশড হয়েছে বা ডেভেলপ হয়েছে। সো আমাদের সেই অ্যাজাম্পশনগুলো, ফার্স্ট ওয়ান, দ্য ক্যাপিটাল মার্কেট ইজ হাইলি কম্পিটিটিভ অ্যান্ড এফিসিয়েন্ট। তারা এখানে বলতেছে যে ক্যাপিটাল মার্কেটটা হাইলি কম্পিটিটিভ, এটা ধরতে হবে, এবং এটা দক্ষ। সো এক্সপেকটেশন রিগার্ডিং ইবিআইটি আর দ্য সেম ফর অল ইনভেস্টর, সকল ইনভেস্টরের ক্ষেত্রে তার এক্সপেক্টেড ইবিআইটিটা সেম হবে, যদিও এটা সম্ভব না। এটা হলো ক্রিটিসিজম, যে এটা সম্ভব না, সকল ইনভেস্টর একই ধরনের আর্নিংস করা এটা পসিবল না, এটা হলো ক্রিটিসিজম। সো আমরা এটা বুঝলাম যে এক্সপেকটেশন রিগার্ডিং ইবিআইটি আর দ্য সেম ফর অল ইনভেস্টর, সকল ইনভেস্টরের জন্য এটা সেম, এটা তারা ধরে নিয়েছে। দেন ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ 100%, এটার ক্ষেত্রেও কিছু ক্রিটিসিজম আছে। সো ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ 100%, তারা ধরে নিয়েছে এই ক্ষেত্রে ডিভিডেন্ডটা 100% হবে, ডিভিডেন্ড পে করবে। আর ডিভিডেন্ড যদি 100% পে করে তাহলে রিটেন আর্নিং 0 হবে,
এখন প্রতিষ্ঠানের যদি কখনো সমস্যা ফেস করে তাহলে সেই ক্ষেত্রে কোম্পানি ফল অর সিচুয়েশনে পড়বেন, কারণ কোম্পানির ভবিষ্যৎ কোনো অব্লিগেশন যদি সৃষ্টি হয়েছে দায় মোকাবেলা করার জন্যই প্রফিটের একটা অংশ রেখে দেওয়া হয়, যেটাকে আমরা রিটেন আর্নিংস বলি। এটা কোম্পানি রিইনভেস্টও করতে পারে, আবার যদি দায় সৃষ্টি হয় সেই দায় মোকাবেলা করার জন্য তারা ইউজ করতে পারে। এখন প্রস্তাবনা অ্যাজাম্পশনের মধ্যে চতুর্থ অ্যাজাম্পশন বলছে দেয়ার ইজ নো ট্যাক্স, এই ক্ষেত্রে কোনো ট্যাক্স থাকবে না, কিন্তু পরবর্তীতে তারা ট্যাক্স অ্যাডজাস্ট করে নিয়েছে। যে প্রস্তাবনা 2 এর ভিতরে বলা হচ্ছে যে আগে প্রস্তাবনা নিয়ে এটা সেকেন্ড এডিশনের মধ্যে মডিগিলার এন্ড মিলার ট্যাক্স অ্যাডজাস্ট করেছে, ব্যাংকারসি কস্ট অ্যাডজাস্ট করেছে। ওকে, দেন আসো ফিফথ অ্যাজাম্পশন, বিজনেস রিস্ক ইজ ইকুয়াল টু অ্যামাং অল ফার্মস উইথ দ্য সিমিলার অপারেটিং এনভায়রনমেন্ট। তাহলে বিজনেস রিস্কটা সকল ফার্মের জন্য সমান, এটা তারা অ্যাজাম্পশন হিসেবে ধরে নিয়েছে। দেন ইনভেস্টর ক্যান বরো অর ল্যান্ড at the same market rate of interest, ইনভেস্টর ধার করবে অথবা ধার দিবে সেম মার্কেট রেট অফ ইন্টারেস্ট, মার্কেট রেট অফ ইন্টারেস্টে তারা একই মার্কেট রেট অফ ইন্টারেস্টে ধার করবে বা ধার দেবে। এটাও যদি সম্ভব না তাহলে এটা হলো ক্রিটিসিজম। সো কোম্পানির অ্যাজাম্পশনগুলা প্রস্তাবনার বা অ্যাপ্রোচে আমরা অ্যাজাম্পশনগুলা জানলাম। এখন আসো আমরা এখানে কিছু ফর্মুলা সম্পর্কে জানব। তাহলে আসো ম্যাথমেটিক্যাল প্রবলেমস অ্যান্ড সলিউশনস অফ থিওরি। তাহলে এটার আমরা ফর্মুলা ইন অ্যাপ্রোচ। অ্যাপ্রোচের মধ্যে বেশ কিছু ফর্মুলা উপরে ভিত্তি করে এটার কাজগুলো করা হয়। যেমন ফার্স্ট ওয়ান আসো ভ্যালু। ভ্যালু সমান হচ্ছে আমরা জানি এস প্লাস বি। এখন এটা ডিটারমিন করা হয় ভ্যালু অফ ফার্ম, এটা ডিটারমিন করা হয় ইবিআইটি ভাগ কিউ অর নেট অপারেটিং ইনকাম ভাগ কিউ। এটার বাহিরে কেউ নির্ণয় করার সূত্র হচ্ছে ইবিআইটি অর নেট ইনকাম, নেট অপারেটিং ইনকাম ভাগ ভি ভ্যালু অফ ফার্ম ইন্টু 100% ফরম্যাটের জন্য। দেন কেউ কস্ট অফ ইকুইটি into S by B plus cost of debt into B by B, or KO overall cost of capital, cost of debt, weight for debt into cost of equity, weight for equity. Then value of levered equal to value of unlevered, অর্থাৎ value of unlevered equal to value of levered। যখন ট্যাক্স রেট থাকবে না, যখন ট্যাক্স রেট থাকবে না তখন ভ্যালু অফ লিভার্ড ফার্ম ইকুয়াল টু ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম, এটা হবে। এখন আমরা ভ্যালু অফ আনলিভার্ডটা কিভাবে বের করব? যদি ট্যাক্স থাকে তাহলে হবে ইবিআইটি ইন্টু 1 মাইনাস টি ডিভাইডেড বাই কেউ, ইবিআইটি ইন্টু 1 মাইনাস টি ডিভাইডেড বাই কেউ। এখন যদি আমার ট্যাক্স না থাকে তাহলে সূত্র হবে ইবিআইটি ভাগ কেউ, আর ভ্যালু অফ আনলিভার্ড অ্যান্ড ভ্যালু অফ লিভার্ড তখন সেম হবে। এখন ভ্যালু অফ আনলিভার্ড যদি একাধিক ট্যাক্স সেখানে বিদ্যমান থাকে, সে কর্পোরেট ট্যাক্স অ্যান্ড পার্সোনাল ট্যাক্স, তখন আমার কিভাবে হবে? ভ্যালু অফ আনলিভার্ড ইকুয়াল টু ইভিআইটি ইন্টু 1 মাইনাস টিসি, এখানে টিসি মানে কর্পোরেট ট্যাক্স, ইন্টু 1 মাইনাস টিএস মানে পার্সোনাল ট্যাক্স, ডিভাইডেড বাই কেউ ফর আনলিভার্ড। এখন এটাকে আমরা কেই এটা বলতে পারি, কেই ফর আনলিভার্ড, কারণ হচ্ছে আনলিভার্ড ফার্মের কেও আর কেই সেম, আনলিভার্ড ফার্মের কেও এবং কেই দুইটাই সেম। সো আমরা ভ্যালু অফ আনলিভার্ড ইকুয়াল টু ইভিআইটি ইন্টু 1 মাইনাস টিসি ইন্টু 1 মাইনাস টিএস ডিভাইডেড বাই কস্ট অফ ইকুইটি ফর আনলিভার্ড অর কস্ট অফ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, দ্যাট মিনস কেও ফর আনলিভার্ড, যে কোনোটাই ইউজ করতে পারি। দেন ভ্যালু অফ লিভার্ড। এখন ভ্যালু অফ লিভার্ডের ক্ষেত্রে আমরা আগে একটা সূত্র পেয়েছি ভ্যালু অফ আনলিভার্ড প্লাস ডেট ইন্টু ট্যাক্স। এটা যদি
শুধু কর্পোরেট ট্যাক্স বিদ্যমান থাকে, তাহলে ভ্যালু অফ লিভার্ড ইকুয়াল টু ভ্যালু অফ আনলিভার্ড প্লাস ডেপ্ট ইনটু ট্যাক্স, যদি অনলি কর্পোরেট ট্যাক্স এক্সিস্ট। বাট যদি একাধিক ট্যাক্স থাকে, দ্যাট মিনস কর্পোরেট ট্যাক্স, পার্সোনাল ট্যাক্স এবং ডিভেঞ্চার ট্যাক্স, এই সব কিছু থাকে, তাহলে ভ্যালু অফ লিভার্ড ইকুয়াল টু হবে ভ্যালু অফ আনলিভার্ড প্লাস 1 মাইনাস, উপরে হবে 1 ইন্টু টিসি ইন্টু 1 মাইনাস টিসি ইন্টু 1 মাইনাস টিএস ডিভাইডেড বাই 1 মাইনাস টিডি ইন্টু ডেপ্ট। সো আমরা পাবো ভ্যালু অফ লিভার্ড। এখন আসো আমি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানে উপস্থাপন করি, দেন এটা প্রবলেম সলভ করব। এখানে বলা হচ্ছে যে পদ্মা লিমিটেড অ্যান্ড ম্যাগনা লিমিটেড আর টু ডিফারেন্ট কনসার্নস অ্যান্ড both of them have the annual net operating income of taka 60,000. Equity capitalization rate of Podda is 10. Podda Limited has got no dividend, no debt, whereas Magna Limited has got a 5% debt of taka 4 lakh. তাহলে এখানে দেখো পদ্মা লিমিটেড এটা হচ্ছে আনলিভার্ড, কারণ এক্ষেত্রে ঋণ নাই, যে ফার্মে ঋণ থাকবে সেটা লিভার্ড, আর যে ফার্মে ঋণ থাকবে না সেটা আনলিভার্ড। এখন আমাদেরকে এখান থেকে বলছে এমএম অ্যাজাম্পশন অনুযায়ী ইউ আর রিকোয়ার্ড টু ফাইন্ড মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, market value of share of the both firm, cost of debt money KD of both firms, and cost of equity KE of both firms. তাহলে ফার্স্ট ওয়ান আসো মার্কেট ভ্যালু, আমরা মার্কেট ভ্যালু এটা নির্ণয় করি। সো আমি এখন সলিউশনের মধ্যে যদি আসি, তাহলে আমরা লিখি ভ্যালু অফ পদ্মা, ভ্যালু অফ পদ্মা, তাহলে ইবিআইটি বাঘ, কেই ফর আনলিভার্ড। সো আমাদের ইবিআইটি হচ্ছে তোমার 60,000 ডিভাইডেড বাই 0.1, যেখানে কেও আনলিভার্ড ইকুয়াল টু কে আনলিভার্ড, তাতে আমাদের 6 লাখ আছে। এখন বোথ ফার্মস এক্ষেত্রে আনলিভার্ড, পরে যখন ঋণ গ্রহণ করবে তখন একটা লিভার্ড হবে আর একটা আনলিভার্ড হবে। তাহলে এখানে আচ্ছা, তাহলে এখানে ভ্যালু অফ পদ্মা এতে অ্যামাউন্ট আসছে আমাদের 6 লাখ। এখন ভ্যালু অফ ম্যাগনা, ভ্যালু অফ ম্যাগনা, ম্যাগনাতে ঋণ আছে তাই এটা লিভার্ড, কিন্তু আমার এই প্রশ্নে দেয়ার ইজ নো ট্যাক্স। সো যদি ট্যাক্স না থাকে তাহলে ভ্যালু অফ লিভার্ড ইকুয়াল টু ভ্যালু অফ আনলিভার্ড হবে, কারণ আমরা জানি ভ্যালু অফ লিভার্ড ইকুয়াল টু ভ্যালু অফ আনলিভার্ড প্লাস ডেপ্ট ইন্টু ট্যাক্স। সো আমাদের ট্যাক্স যদি 0 হয় তাহলে পুরো অ্যামাউন্টটাই 0। সো আমরা বলবো ভ্যালু অফ লিভার্ড ইকুয়াল টু ভ্যালু অফ আনলিভার্ড, যেহেতু ট্যাক্স নেই তাহলে আমাদের ভ্যালু অফ ম্যাগনা ইকুয়াল টু হবে 6 লাখ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেন সেকেন্ড রিকোয়ারমেন্টস বলছে মার্কেট ভ্যালু অফ শেয়ার। এখন মার্কেট ভ্যালু অফ শেয়ার এটা করতে গেলে ফার্স্ট ওয়ান আমরা দেখি মার্কেট ভ্যালু অফ পদ্মা এটা কত, যেটা ভ্যালু অফ ফার্ম আমাদের এসেছিল 6 লাখ। সো আমরা ডিটারমিন করব মার্কেট ভ্যালু অফ শেয়ার, কিন্তু আমাদের ভ্যালু অফ ফার্ম ভি ফর পদ্মা এসেছিল 6 লাখ, কিন্তু পদ্মাতে কোনো ঋণ নেই, যেহেতু ঋণ নেই তাই পদ্মা মার্কেট ভ্যালু অফ শেয়ার হবে পুরো 6 লাখ। কিন্তু ম্যাগনা লিমিটেড এই ক্ষেত্রে ঋণ আছে 4 লাখ টাকা, এই ক্ষেত্রে ঋণ আছে 4 লাখ, এখানে ম্যাগনাতে 4 লাখ টাকা ঋণ আছে। সো আমরা ম্যাগনার যদি ভ্যালু অফ শেয়ার এটা বের করতে যাই তাহলে আমরা বলবো মার্কেট ভ্যালু অফ ফার্ম মাইনাস মার্কেট ভ্যালু অফ ডেপ্ট ডি। সো 6 লাখ বের হলো, এখানে ম্যাগনার ভ্যালু মার্কেট ভ্যালু অফ ফার্ম মাইনাস মার্কেট ভ্যালু অফ ডেপ্ট 4 লাখ, সো 2 লাখ। তাহলে মার্কেট ভ্যালু অফ শেয়ার ফর ম্যাগনা 2 লাখ। তারপরে আসো আমরা এখন করব কস্ট অফ ডেপ্ট এট পদ্মা অ্যান্ড মগনা। তাহলে দেখো কস্ট অফ ডেপ্ট এট পদ্মা এটা হলো নীল, কারণ পদ্মার মধ্যে যেহেতু কোনো ঋণ নেই তাই পদ্মার কস্ট অফ ডেপ্ট নীল। কিন্তু কস্ট অফ ডেপ্ট ফর ম্যাগনা তারা বলছে 5% সুদে
4 লাখ টাকা ঋণ গ্রহণ করা হয়েছে। সো কস্ট অফ ডেট ফর ম্যাগনা ইকুয়াল টু 5%। অ্যান্ড লাস্ট ওয়ান আমাদেরকে বলা হলো কেই, এটা ডিটারমিন করতে কস্ট অফ ইকুইটি। সো কস্ট অফ ইকুইটি ফর ম্যাগনা, পদ্মা হবে 10%, প্রশ্নে যে ইকুইটি কস্ট এটা, কারণ আমরা জানি কেই ফর আনলিভার্ড ইকুয়াল টু কেও ফর আনলিভার্ড। সো আমাদের প্রশ্নে কেই এটা 10% হবে, কেও যেহেতু 10%, তাই আনলিভার্ড ফার্মের কেও আর কেই সেম। এই কারণে পদ্মা যেহেতু আনলিভার্ড, সো পদ্মার কস্ট অফ ইকুইটি 10%। কিন্তু ম্যাগনার ক্ষেত্রে ম্যাগনার কস্ট অফ ইকুইটি হবে কেও ফর আনলিভার্ড প্লাস কেও ফর আনলিভার্ড মাইনাস কেডি ইন্টু বি বাই এস। এখন কেও আনলিভার্ড 10%, যেটা পদ্মার মাঝে আমরা পেয়েছি বা প্রশ্নের মাঝে পেয়েছি, প্লাস কেও আনলিভার্ড 10 মাইনাস 5 ইন্টু বি বাই এস 4 লাখ বাই 2 লাখ, তাতে আমাদের এখানে রেজাল্ট 10%, সো 20%। তাতে আমাদের কেই ফর ম্যাগনা এটা 20% এটা আসলো। তো আমরা এই অঙ্কটা সলভ করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখানে যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম এটা খান এন্ড জেইন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বই এবং তোমাদের সিলেবাসের টেক্সট বই জেসি ব্যানহর্ন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বই থেকে আমি আলোচনা করছি। তো তোমরা এই জিনিসগুলা দেখবে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে তোমাদের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।